কোন বিপদের কথা বলছেন মনোহর বাবু? তারানাথের ঠাকুরদা কি পারবে সেই সমস্যার সমাধান করতে? আজ তার কোন অভিজ্ঞতার কথা শোনাবেন তারানাথ? চলুন তার মুখ থেকেই না হয় বাকিটা শোনা যাক। না, মনটা আজ একটু ভালো নেই। আজ এতদিন পর কলকাতায় ফিরলাম, কিন্তু কিশোরীর মুখে সকাল সকাল একটা খবর পেয়ে মনটা একেবারে খারাপ হয়ে গেল। তারানাথ নাকি মঠ লেনে নেই, কোন এক বিশেষ কারণে তার গ্রামের বাড়িতে গিয়েছে। ফিরতে ফিরতে পরশু। সারাদিন ঝুল বারান্দায় পায়চারি করতে করতে যখন পায়ের তলা ব্যথা হয়ে গেল, তখন ঘরে এসে খানিকক্ষণ শুয়ে নিলাম। কিছুই যেন ভালো লাগছে না। 3 মাস গাধার মতো খেটে বাড়ি এসেছি, তাও মাত্র 2 দিনের ছুটিতে। প্রজেক্ট ম্যানেজার কোনো মতে ছাড়তেই চাইছিল না। শরীর খারাপের দোহাই দিয়ে প্রায় একেবারে হাতে পায়ে ধরে এই দিন দুটোকে বের করা। এই চাকরিটা বোধহয় আমার আর বেশি দিন পোষাবে না, তা বেশ ভালোই বুঝতে পারছিলাম। শীতের অলস রোদ বিকেল 4টে নাগাদ একটু কমে এলে শিবেনের চায়ের দোকানে গিয়ে বসলাম। কিশোরীকেও এইখানেই আসতে বলেছি। চায়ের দোকানের পরিবেশটা এখন কেমন যেন একঘেয়ে লাগে। সেই প্রাপ্তবয়স্ক কিছু লোকজনের রাজনৈতিক পর্যালোচনা, আর তার সাথে উচ্চস্বরে চলে বিরোধী পক্ষের তর্ক বিতর্ক। উফ, এ যেন বড়ই অস্বস্তিকর লাগে এখন। শিবেনকে একটা চা বলে কিশোরীর জন্য অপেক্ষা করছি। এমন সময় আমার পাশে বসে থাকা একজন ভদ্রলোক বলল, এই শীতকালের দিকটা একটু মনটা বিড়বিড় করে, কি বলেন মশাই, তাই না? উত্তর দেওয়ার বিন্দু মাত্র ইচ্ছা ছিল না আমার, তবুও সৌজন্যতার খাতিরে বললাম, আমার এই অতি সংক্ষিপ্ত উত্তরে ভদ্রলোক হয়তো বুঝতে পারলেন আমি এখন আলাপ জমানোর পরিস্থিতিতে নেই। আসলেও তাই। যেখানে ভেবেছিলাম এই 2 দিন তারানাথের সাথে গল্প করে এবং তার অত্যাশ্চর্য কিছু অভিজ্ঞতার গল্প শুনে কাটাবো, সেখানে আগামী 2 দিনের কথা ভাবলেই মনে যেন বিষাদের কালো মেঘ ছেয়ে আসছে। মনের কাছেই বা প্রশ্ন করে কি হবে? সে তো আর জানতো না যে এমন কিছু একটা হতে চলেছে। চা নিয়ে দোকানের থেকে একটু বাইরে এসে দাঁড়িয়েছি, লক্ষ্য করলাম কিশোরী মুখে রুমাল দিয়ে রাস্তা পার হচ্ছে। আমায় দেখে দূর থেকে হাঁক দিল, আরে কি ব্যাপার ভাইয়া, আমায় ছেড়ে চা খেয়ে নিচ্ছে যে বড়, মন টন খারাপ নাকি? উত্তরটা দিলাম ও কাছে এলে। আর বলো না, এতদিন পর ছুটিতে বাড়ি এলাম, তাও যদি তারানাথের সাথে একটু দেখা না করতে পারি কেমন লাগে বলো তো? কিশোরী পকেট থেকে একটা পাসিং শোয়ের প্যাকেট বের করে বলল, আরে শুধু কি তুমি, আমিও এই দেখো ভুল করে একটা পাসিং শোয়ের প্যাকেট কিনে ফেলেছি। চলো তাহলে এটার একটা সৎ ব্যবহার আজকে আমরাই করি। আসবেন, একটা চা দে তো। বলে সে প্যাকেট থেকে একটা পাসিং শো আমায় দিল, আর একটা নিজেও ধরালো। সিগারেটটা ধরিয়ে সবে কিশোরীর দিকে তাকিয়েছি, এমন সময় ওই ভদ্রলোক আবার এলেন। হাসি মুখে বললেন, মশাই, তবে চললাম। বলে উনি চলে গেলেন। কিশোরী বলল, কি ইনি, আর কোথায় যাওয়ার কথা বললেন? আমি ওই ব্যক্তির সাথে খুব ক্ষুদ্র পরিচয়ের কাহিনীটুকু আরও সংক্ষেপে কিশোরীকে বললাম। তারপর শিবেনের কাছে কিশোরী চা আনতে চলে গেলে আমি আবার আগের ফাঁকা জায়গাটায় এসে দাঁড়ালাম। সিগারেটের শেষ টানটা দিয়ে মাটিতে ফেলেছি, ঠিক সেই মুহূর্তে কিশোরীর উত্তেজিত কণ্ঠ শুনতে পেলাম, ভাইয়া আমরা তো ঘুরতে যেতে পারি, কি বলো? কিশোরীর এই প্রকার উত্তেজনা আমি আগেও দেখেছি, তাই স্বাভাবিকভাবেই বললাম, কোথায় যাবে ঘুরতে? কেন, রামজয়পুর। এখন বেরিয়ে পড়লে রাত 8টার মধ্যে পৌঁছে যাবো আশা করি। তাছাড়া তারানাথকে একটু বিস্তৃত করা যাবে। কেমন লাগলো বুদ্ধিটা? কথাটা শুনে যতটা অবাক হলাম ততটা রাগও হলো নিজের উপরে। এই কথাটা আমার আগে কেন মাথায় আসেনি? ব্যস্ত হয়ে বললাম, চলো চলো কিশোরী, আর একটু দেরি করব না। আরে রাখো তো চা, পরে খাবেক্ষণ। 5:30 নাগাদ হাওড়া স্টেশনে পৌঁছানোর পর তারকেশ্বর লাইনের ট্রেনের জন্য মাত্র 15 মিনিট অপেক্ষা করতে হলো। তবে আমাদের তারকেশ্বর পর্যন্ত যাওয়ার দরকার নেই, তার আগেই সিঙ্গুর স্টেশনে আমরা নেমে পড়ব।
তারানাথ বলেছিল স্টেশন থেকে 8-10 মাইলের হাঁটা পথ বা গরুর গাড়ি নিলে পড়বে রামজয়পুর গ্রাম। সিঙ্গুর পৌঁছতে ঘণ্টাখানেক মতো লাগলেও ওখান থেকে রামজয়পুর যেতে কতক্ষণ লাগবে সে বিষয়ে আমার বা কিশোরীর কারোরই কোনো অভিজ্ঞতা ছিল না। 6:45 নাগাদ আমরা দুজন সিঙ্গুর স্টেশনে নেমে পড়লাম। স্টেশন না বলে এটাকে একটা হল স্টেশনই বলা যায়। সবে সন্ধে নামতে পারেনি এখানে শেষ গাড়ি ধরার জন্য ছুটোছুটির ভিড় লেগে গেছে একেবারে। কিশোরীকে তো ধাক্কা মেরে প্রায় ফেলে দেওয়ার জোগাড়। ও বিরক্ত হয়ে বলল, আরে মশাই, অন্ধ হয়ে গেছেন নাকি? দেখে চলতে পারেন না? যে উত্তর দেবে সে ততক্ষণে স্টেশনের বাইরে চলে গিয়েছে। আমি কিশোরীকে সান্ত্বনা দিয়ে বললাম, আরে বাবা, এত রেগে যাওয়ার কি আছে, এমনটা তো হয়েই থাকে। চলো চলো, এখানে দাঁড়িয়ে রাগ প্রকাশ করতে থাকলে আমরা হয়তো আর গাড়ি পাবো না। আমরা দুজনেই দ্রুত পায়ে বাইরে এলাম। তবে এখানে এসে বুঝলাম আসলে মানুষের মরণাপন্ন হয়ে ছোটার কারণটা ঠিক কী। স্টেশনের একমাত্র বিদ্যুৎ স্তম্ভের আলোয় দেখলাম 3টে গরুর গাড়ি ভর্তি লোক হেলে দুলে মাটির রাস্তা ধরে চলে যাচ্ছে। কিশোরীকে বললাম, আরে আরে চলো দৌড়ে যাই, দেখি আমাদের নেয় কিনা, না হলে তো মুশকিল হয়ে যাবে। অনেক কাকুতি মিনতি করার পর একটা গরুর গাড়ির একদম শেষ অংশে কোনো রকমে আমরা উঠে বসলাম। রামজয়পুর পর্যন্তই এই গাড়ি যাবে এবং ওই গন্তব্যের যাত্রী শুধুমাত্র আমরা দুজন। তবে এটা ঠিক, গ্রামের দিকটার দিন অবসানের একটা আলাদাই মেজাজ রয়েছে। মনে হয় কোনো সমুদ্রের মাঝে নৌকায় বসে আছি। দূর দূরান্তে সব মাছ ধরার ছোট ছোট নৌকায় টিমটিম করে আলো জ্বলছে। এই পরিস্থিতিটাকেও আরও বাস্তবায়িত করেছে গরুর গাড়ির মচমচ শব্দ। যত গ্রামের ভেতরে প্রবেশ করতে চাইছি ততটাই যেন ঝিঝি পোকা আর ঘুঘরু পোকার শব্দ কান চেপে ধরতে চাইছে। তবে এটা বলাই বাহুল্য, এখানকার শীত আর কলকাতার শীতের মধ্যে আকাশ পাতাল তফাৎ। একটা উলের সোয়েটারের ওপর চাদর জড়িয়েও শরীরের ভেতরে যেন বরফের স্রোত বইছে। কিশোরীর অবস্থা আরও সংকীর্ণ। কাঁপতে কাঁপতে বলল, ভাইয়া, এই শীতে থাকবো কি করে? আমি তো সোয়েটারও আনিনি তেমন। ও বাবারে, কি জানি আর কত দূর। আরে চিন্তা করো না, গাড়ি থেকে নামলে আরও তো ঠান্ডা লাগবে না। তাছাড়া তারানাথ নিশ্চয়ই কোনো একটা ব্যবস্থা করে দেবে। কিশোরী আর কোনো কথা বলল না। নির্জনতায় ঘেরা এক অন্য পৃথিবীর উপর থেকে চলতে থাকলো আমাদের যাত্রীবহুল গরুর গাড়ি। অবশেষে যখন রামজয়পুর পৌঁছলাম তখন রাত 10:16। তার মানে প্রায় 6.5 ঘন্টা পর আমরা গন্তব্যে পৌঁছলাম। রামজয়পুর গ্রামটা কতটা শান্ত তা ধরার ক্ষমতা হারিয়ে ফেলেছি। যে স্থানে আমরা দুজন দাঁড়িয়ে আছি সেখান থেকে মনে হয় কোনো গ্রামে নয়, কোনো এক জনশূন্য প্রান্তরে আমাদের নামিয়ে দেওয়া হয়েছে। বাড়িঘর যা চোখে পড়ছে তাও বেশ খানিকটা দূরে। কিশোরী বলল, এসে তো পড়লাম, কিন্তু তারানাথের বাড়ি কোনটা তা খুঁজবো কিভাবে? আমিও এটাই ভাবছিলাম। উত্তরে বললাম, আমার মনে হয় একটু এগিয়ে গিয়ে কাউকে জিজ্ঞাসা করা উচিত। কিন্তু মানুষজন তো নেই। সব বদলালেও রামজয়পুর তারানাথের বর্ণনা অনুযায়ী এখনো তাই আছে। হ্যাঁ, চলো দেখি। আমরা দুজনই সামনের দুটো ঘর লক্ষ্য করে এগোলাম। তবে দূর থেকে না দেখা গেলেও কাছে এসে একজনকে রাস্তায় ঘুরঘুর করতে দেখলাম। কিশোরী এগিয়ে গিয়ে বলল, ভাই, একটা কথা জানার ছিল। ছেলেটি কেঁপে উঠে পেছন দিকে তাকালো, বলল, কে কে আপনারা? কিশোরী একবার আমার দিকে তাকিয়ে মৃদু হাসল, তারপর বলল, বলছিলাম একটা ঠিকানা জানার ছিল, আপনি একটু সাহায্য করবেন? হ্যাঁ হ্যাঁ বলুন। বলছিলাম তারানাথ চক্রবর্তী বাড়ি যাব আমরা। বাড়িটা কোন দিকটা একটু বলতে পারবেন? ছেলেটি এবার একটু ধাতস্থ হলো, নিচু গলায় বলল, আমার সাথে আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা ওকে লক্ষ্য করলাম। একবারেই যে সে বুঝতে পেরেছে এটাই অনেক আমাদের জন্য। তবে যে স্থানে দাঁড়িয়েছিলাম তার থেকে তারানাথের বাড়ি খুব একটা বেশি দূরে নয়। একটা ফাঁকা মাঠ পেরিয়ে
আমরা চললাম দুটো পুকুরের মাঝের সরু রাস্তা ধরে। সেখানেই একটা মোটামুটি বড় পাকা বাড়ি দেখিয়ে ছেলেটা চলে গেল। তারানাথ চক্রবর্তী যে নেহাতি গরিব বাড়ির ছেলে কোনোদিনই ছিল না তা তার বাড়ি দেখলে বোঝা যায়। বাড়ির প্রশস্ত উঠোনে একটা বেদি করে তুলসী গাছ লাগানো রয়েছে। একদিক খোলা বাড়িটির 3 প্রান্তে উঁচু ভিতের ওপর শঙ্কবদ্ধ 4খানা ঘর। কিশোরী পা টিপে টিপে তুলসী মন্দিরের পাশে গিয়ে দাঁড়ান, গলা ঝাড়া দিয়ে বলল, কি হে তারানাথ, বাড়িতে আছো নাকি? ডাকা মাত্রই বাদিকের একটা ঘর থেকে বেরিয়ে এলো চারি। কিশোরীর সাথে সাথে ঠোঁটে আঙুল দিয়ে ওকে সতর্ক করলো যাতে এ বিষয়ে ও চমকে না ওঠে। চারি কিছুক্ষণ নিজের মুখ চেপে ধরে চোখের ইশারায় আমাদের সোজাসুজি ঘরটি দেখিয়ে দিল। বুঝলাম ওই ঘরেই তারানাথ রয়েছে। কিশোরী গিয়ে দরজার সামনে দাঁড়াতেই ভেতর থেকে তারানাথের কণ্ঠ শুনতে পেলাম। বাড়িতে অতিথি এমন লুকিয়ে লুকিয়ে এলে চোর ভেবে কেউ যদি আক্রমণ করে বসে, তবে তো অতিথি আপ্যায়ন ছেড়ে তাদের নিয়ে ডাক্তার বৌদির কাছে ছুটোছুটি শুরু করতে হয়। আমরা দুজনেই পরস্পরের দিকে চাইলাম। তারানাথ হাসি মুখে দরজা খুলল। ওর হাতে একটা মোমবাতি। আমাদের দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, আরে তোমরা আগে ভেতরে এসো। সত্যি ভাবতে পারিনি যে এমন একটা দিনও আসবে। আমার নিজেকে আজ খুবই অপ্রস্তুত লাগছে। তবে তোমাদের এই রামজয়পুরে ছুটে আসা থেকে এটুকু আমি নিশ্চিত যে তোমরা আমার জীবনের অভিজ্ঞতাগুলিকে আর গল্প মনে করো না। এগুলো এখন তোমাদের কাছে অস্বাভাবিক সত্য। ঠিক বলছি তো কিশোরী? কিশোরী সবিনয়ে বলল, একদমই ঠিক ঠাকুর মশাই। আসলে বিভূতিও এতদিন পর কলকাতা এসেছে, তাই ওকে নিয়ে আপনার সাথে দেখা না করলেই নয়। এভাবে না জানিয়ে এসে আপনাকে একটু বিস্মিত করতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো। দেখো, তোমরা আমায় তোমাদের একনিষ্ঠতা ও শ্রদ্ধায় যথেষ্ট বিস্মিত করেছ। আমি আজ আমার এই 2 বন্ধুর ওপর যথেষ্ট কৃতজ্ঞ। তবে যে কারণে তোমরা এত দূর ছুটে এসেছো তার সম্পূর্ণ মূল্য দিতে পারাটাকেই আমি এখন একান্ত কাম্য বলে মনে করছি। তোমরা এই চৌকিতে বসো, আমি চারিমাকে একটু চা করতে বলে আসি। আমি আর কিশোরী নির্দিষ্ট চৌকিতে বসে ঘরটার চারিদিকে চোখ বোলাতে লাগলাম। আমাদের বিপরীত দিকের দেওয়ালটায় একটা ছবিতে আমার চোখ আটকে গেল। কিশোরীর প্রশ্নে বুঝলাম ও নিজেও সেই দিকেই চেয়ে রয়েছে। ভাইয়া, ছবিটার ডান দিকের মানুষটাকে খুব চেনা লাগছে না? আমি উঠে ছবিটার কাছে গেলাম, বললাম, আমারও তাই মনে হচ্ছে। উনি হচ্ছেন আমার বাবা আদিনাথ চক্রবর্তী, আর তার পাশে যেই ছোট বাচ্চাটি রয়েছে ওইটি হলেন আমি। লক্ষ্য করলে বুঝতে পারবে আমি ছোট থেকেই খুব নিকষা ছিলাম। আসলে আমার এই স্বাভাবিক জীবনযাত্রাটা কোনোদিনই খুব একটা ভালো লাগতো না। মনে হতো আমি যেন এগুলোর সবটাই জানি। তবে এই ছবিটার পেছনে একটা অতি বিস্ময়কর কাহিনী আছে। এতক্ষণ আমরা দুজনেই ছবিটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। এই কথাটা শুনে বিদ্যুতের গতিতে তারানাথের দিকে তাকালাম। কিশোরী বলল, বিস্ময়কর ঘটনা বলতে আপনি কি বলবেন ঘটনাটা? এই সময় চারি চা আর গরম গরম তালের বড়া নিয়ে এলো। তারানাথ বলল, বসো, আগে চা খেয়ে নাও। আর এই নাও আমাদের গাছের তাল দিয়ে বানানো তালের বড়া। এই একবার খেলে স্বাদ ভোলা খুব কষ্ট। আমি ফিরে গিয়ে চৌকিতে বসলাম। কিশোরী চায়ের কাপ নিয়ে ফু দিল। তারানাথ একটা চাটাই পেতে বলল, নিচে চলে এসো। শ্রোতা মুখোমুখি না বসলে সময় ভিত্তিক বর্ণনাগুলো বোঝাতে একটু অসুবিধাই হয়। আমরা দুজনেই নিচে বসে চৌকিতে হেলান দিলাম। তারানাথ কিশোরীর দিকে শূন্য হাত এগিয়ে দিতেই কিশোরী ওর পাঞ্জাবির পকেট থেকে 500 প্যাকেটটা বের করে তার হাতে দিল। আমি ভাবতেই পারিনি এই প্যাকেটের সিগারেটগুলো এত দূরের একটা যাত্রাপথ পাড়ি দিয়ে উদ্দিষ্ট ব্যক্তির হাতেই চলে আসবে। তারানাথ সিগারেট ধরিয়ে একবার পেছনের দেওয়ালে ছবিটার দিকে তাকালো। তারপর মুখ ভর্তি ধোয়া ছেড়ে বলল, আমাদের গ্রামের ধনী ভূস্বামীদের মধ্যে মনোহর ভট্টাচার্য অন্যতম ছিলেন।
তার ছেলে রতনের বিয়েতে সেবার আমাদের প্রায় সারা গ্রামের মানুষের নিমন্ত্রণ পড়ল। আশ্বিন মাসে সাধারণত কেউ বিয়ের অনুষ্ঠান করে না, কিন্তু রতনের ঠাকুমা অর্থাৎ মনোহর ভট্টাচার্যের মার সেই সময় প্রায় মরণাপন্ন অবস্থা। তাই মৃত্যুর আগে নিজের একমাত্র নাতির বিয়ে দেখে যাবে বলে তড়িঘড়ি করে বিয়ের তারিখ ঠিক করা হলো। রতনের বিয়ে ঠিক হয়েছে এই গ্রামের থেকে প্রায় 10 মাইল দূরে। বরযাত্রীদের জন্য ভট্টাচার্য মশাই গরুর গাড়ি জোগাড় করেছে আশেপাশের সব গ্রাম থেকে। শুনলে হয়তো তোমরা অবাক হবে, বরযাত্রীর সংখ্যা নেই করে তাও 300 জন। বিয়ের দিন বিকেল নাগাদ বাবা বাড়ি এসে বললেন, তারানাথ, সন্ধ্যার মধ্যে তৈরি হয়ে নিস, তোর ঠাকুরদা আগেই চলে যাবে। আমি যাই, আরেকবার একটা ঢুঁ মেরে আসি। বলে বাবা চলে গেলেন। যেমন তোমাদের আগেই বলেছি, আমার ঠাকুরদা বেজায় রাশভারী লোক ছিলেন। গ্রামের বড় কোনো অনুষ্ঠানে ওনাকে প্রধান অতিথির তালিকায় সর্বদা রাখা হতো। তাই মনোহর ভট্টাচার্য এই সমস্ত ডাকাবুকো লোকেদের আগেই ছেলের সাথে বিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। আমার কিন্তু একেবারেই যাওয়ার ইচ্ছে ছিল না। কেন জানি না মনের মধ্যে একটা অশান্তি ঘোরাফেরা করছিল। ছবি দেখেই বুঝতে পারছো, তখন আমার বয়স হবে ওই 13 কি 14 বছর। কিন্তু হাজার অনিচ্ছা সত্ত্বেও বাবার আদেশ পালন করা ছাড়া আর কোনো উপায় পেলাম না। কি বলবো, বাবা আমি যাব না। আমার মনের মধ্যে কেমন যেন অশান্তির ভাব আসছে। এ তো কেবলই অনুভূতি, এর কোনো প্রমাণ আমার কাছে তখনও পর্যন্ত ছিল না। অগত্যা সন্ধ্যার আগে নতুন জামা জুতো পরে বাবার সাথে বেরিয়ে বললাম ভট্টাচার্য মশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। আমাদের সঙ্গে পাশের বাড়ির যতীন ঘোষ পা মেলালেন কিছুটা সামনের থেকে। বিরক্তি প্রকাশ করে বললেন, বলো তো আদিনাথদা, কোন আক্কেলে এই সময় বিয়ের অনুষ্ঠান করতে গেল? আকাশের অবস্থা দেখেছো একবার? আকাশের দিকে তাকিয়ে দেখি সত্যি মাথার উপরের আকাশ পরিষ্কার হলেও দূরে যে আকাশের কোলে কোলে মেঘ ভেসে আসছে তা স্পষ্ট বোঝা যায়। বাবা বললেন, আহ যতীন, এসব অলক্ষণে কথা বলো না তো। দূর রাস্তায় যেতে হবে, ঠাকুরের নাম নাও। যতীন ঘোষ আর কোনো কথা বললেন না। দ্রুত পায়ে এগোচ্ছি সবাই ভট্টাচার্য মশাইয়ের বাড়ির দিকে। কিন্তু তার থেকে দ্রুত চারিদিকটা কালো হয়ে এলো। মনের কুডাকটা জানি না কেন তখন মাথায় উঠছে আমার। জানি না কেন বারবার মনে হচ্ছে কিছু একটা হবে, কিছু একটা হবেই হবে। ভট্টাচার্য মশাইয়ের বাড়ির সামনে গিয়ে দেখি লোকজন তত নেই। আমার চেনাশোনা মানুষের মধ্যে বলরাম মণ্ডল আমাদের আগেই ওখানে উপস্থিত হয়েছে দেখলাম। বাবাকে দেখে হাসি মুখে এগিয়ে এসে বলল, আরে কাকাবাবু, আমি তো ভাবলাম আপনি চলে গেছেন। এখানে এসে শুনি আকাশের অবস্থা ভালো না বলে সবাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছেন। শুধু এই সামনে 2-3 জন মানুষ আর মনোহর কাকা ছাড়া আর কেউ বাকি নেই। বাবা ভ্রু কুঁচকে বললেন, সবাই চলে গেছেন মানে? এই তো বিকেলবেলা একবার ঘুরে গেলাম, তখন তো কেউ বেরোয়নি। আর গ্রামের এতগুলো লোকের নিমন্ত্রণ সবাই এক জায়গায় হলো কখন? বলরাম মণ্ডল কিছু একটা বলতে যাচ্ছিলেন, ঠিক সেই সময় বাড়ির মালিক অর্থাৎ মনোহর ভট্টাচার্য মশাই দ্রুত পায়ে হেঁটে আমাদের দিকে এলেন। তার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। অসংযতভাবে বললেন, আদিনাথ, তোমার বাড়িতেই লোক পাঠাচ্ছিলাম, হঠাৎ একটা বিপদে পড়ে গেছি। বিপদ? কি বিপদ? এর আগের গরু গাড়িতে করে যারা যাচ্ছিল তাদের মধ্যে একজনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কথাটা শুনে আমরা বিস্ময়ে চমকে উঠলাম। বলরাম মণ্ডল বলল, খুঁজে পাচ্ছি না মানে এটা কি? কোথায় গেল সে? ভট্টাচার্য মশাই ব্যস্ত হয়ে বললেন, আগে সবাই গাড়িতে ওঠো, যেতে যেতে সব বলছি। ওরা সবাই চণ্ডীতলার মাঠের ওখানে অপেক্ষা করছে। বলে ভট্টাচার্য মশাই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে বসলেন। বাবা আমায় তুলে আমার পাশে বলরাম মণ্ডলকে বসিয়ে দিলেন। বললেন, বলরাম, পরিস্থিতি যাই হোক, তারানাথের হাত ছাড়িস না বাবা। আমি একটু আমার বয়সী সব
বাচ্চাদের থেকে অন্যরকম ছিলাম। এর জন্য বাবা মা আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করতেন। আসলে যে মানুষের শরীরে ছোটবেলার থেকে দিব্য লক্ষণ বর্তমান থাকে, তার মন মানসিকতায় একটা আলাদা প্রশান্তির ভাব বিরাজ করে। ছোট থেকেই তার কাজকর্মের মধ্যে একটা মৌনতা লক্ষ্য করা যায়। সে যাই হোক, বাবা গাড়িতে উঠে বচ্চাজি মশাইকে প্রশ্ন করলেন। এবার বলুন তো মনোহর বাবু, ব্যাপারটা কি? বচ্চাজি মশাই বললেন, আকাশের অবস্থা খারাপ দিকে সন্ধ্যের আগেই অনেকে চলে এসেছিল, তাই আমি ধীরে ধীরে সবাইকে বেরিয়ে পড়তে বললাম। 300 লোক বলেছি, তবে হয়েছে তার অর্ধেক। শেষ গাড়িতে মাত্র 12 জন লোক গেছে, তাদের মধ্যে মধুও ছিল। বাকিটা মধু বল। সপ্পরের ভেতরে যে একজন লোক বসে আছে তাকে প্রথমে লক্ষ্যই করিনি। ভট্টাচার্য মশাইয়ের চক্ষু নির্দেশে তাকে প্রথম আবিষ্কার করলাম। ভাঙা গলায় বলল, আমরা কয়েকজন চণ্ডীতলা মাঠের ওখানে পেচ্ছাপ করার জন্য নেমেছি। অনাদের ছেলে পলাশ আমাদের সাথে নেমেছিল। অন্ধকারের মধ্যেও যে কোথায় চলে গেল বুঝতে পারলাম না। অনেক খুঁজলাম দাদাবাবু, চিৎকার করে করে ডাকলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। অনাদিকে এখনো জানানো হয়নি, ওর বাবা আগের গাড়িটাতে বিয়ে বাড়ি চলে গেছে। এই কথা শুনে সবাই চুপ হয়ে গেলেন। বাবা কয়েকবার আমার মুখের দিকে তাকিয়ে গরুর গাড়ি চালকের পাশে চলে গেলেন। এই গাড়িতে রয়েছে মোট 7 জন লোক। তার মধ্যে একজন বৃদ্ধ লোক বাদে সবাই রাস্তার চারিদিকে সন্দিগ্ধ দৃষ্টি ফেলতে ফেলতে চলল। রাতে আকাশের অবস্থা বোঝা যায় না। চণ্ডীতলা মাঠে পৌঁছানোর আগেই চেপে রাখা কান্নার মতো টপ টপ করে জলের মোটা মোটা দানা পড়তে শুরু হলো। তবে তা বাড়ল না। বলরাম মণ্ডল গলা চড়িয়ে বলল, ওরে লক্ষণ, গরুগুলোকে একটু লাঠিয়ে ভাগারে, বৃষ্টি জোরে এলে বুঝতে পারছিস না? লক্ষণ গরু লাঠিয়ে একটু গাড়ির গতি বাড়ালো। আমি ছোটবেলা থেকেই গ্রামের ছেলে, তোমরা তো জানোই। গ্রামের রাত সম্বন্ধে আমি যথেষ্ট অবগত, কিন্তু এই রাতের নির্জনতা একটু পৃথক। না কোনো ঝিঝি পোকার আর্তনাদ, না শ্রাবণের তোড়ে ভেসে যাওয়া মাঠে ব্যাঙের অনবরত ডেকে চলা। সমস্ত কীট পতঙ্গ যেন একটা অপার্থিব নির্জনতা বজায় রাখছে, কোনো অনৈসর্গিক ভয়। শুধু গরুর গাড়ির টনটন শব্দ আর 2 জন অজ্ঞাত ব্যক্তির ব্যস্ত হুঙ্কার টান ছাড়া কোনো সজীব অস্তিত্ব নেই। অবশেষে যখন চণ্ডীতলার মাঠে পৌঁছালাম, তখন বৃষ্টি আর একটু ঘন হয়েছে। বাবা গলা চড়িয়ে বললেন, কিরে সুকুমার, পাওয়া গেছে ছেলেটাকে? সুকুমার হলো আমাদের গ্রামের অন্যতম সাহসী যুবক। রাত বিরাতে কোনো মানুষ যদি স্টেশন থেকে ফিরতে গরুর গাড়ি না পায়, এই সুকুমার হলো তখন তাদের ভরসা। তোমরা তো দেখতে পেলে কত গরুর গাড়ি এখন আসা যাওয়া করে। আমি যে সময়ের কথা বলছি তখন দিনে একটা মাত্রই গাড়ি বারতিনে আসা যাওয়া করত। তবে খদ্দের না হলে বিকেলের পর সে গাড়ি ফিরে আসতো গ্রামে। কজনই বা শহরে যেতে পারতো তখন। যাই হোক, বাবার গলা বেশ সুকুমার একটা হ্যারিকেন নিয়ে আমাদের গাড়ির দিকে এগিয়ে এলো। সে যে এক মুহূর্ত বসে থাকেনি তা তার পোশাকের অবস্থা দেখলেই বোঝা যায়। কাদা লাগেনি এমন স্থান খুব কমই বেঁচে রয়েছে। ক্লান্ত স্বরে বলল, চক্রবর্তীদা, আশেপাশের জঙ্গলগুলো সব দেখে ফেলেছি, কোথাও পেলাম না। এবার তো ভয় হচ্ছে রীতিমতো। সুকুমার ভয় পেতে শুরু করেছে। তার মানে খুব কাছাকাছি কোথাও নিরুদ্দিষ্ট ছেলেটি নেই। এই কথা বাবা বুঝতে পারলেন। ভারী গলায় বললেন, আমার সাথে গোটা 5 লোক থাকুক, আর বাকিরা বিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ো। এই ঘটনা কাউকে জানানোর দরকার নেই। অনাদি শুনতে চাইলে বলবে ওর ছেলে পেছনের গাড়িতে আসছে। তাছাড়া আকাশের যে অবস্থা, দেরি হলে সবাই ধরেই নেবে যে বৃষ্টির জন্য আটকে পড়েছে। এই কথাটি শোনার জন্য অনেকেই অপেক্ষা করছিল। বাবার কথা শেষ হতে না হতেই শুধু সুকুমার, বলরাম, মনোহর ভট্টাচার্য আর আমি ছাড়া কাউকেই রাস্তায় দেখতে পেলাম না। বলরাম জানতো বাবা আমায় বাকি সবার সাথে পাঠিয়ে দিতে রাজি হবেন না, তাই সেও এই ব্যাপারে কোনো প্রশ্ন তুলল না। সবাই চলে গেল চণ্ডীতলার মাঠে যে আমরা এই কজনই শুধু আছি
তা কিন্তু নয়। আমি স্পষ্ট টের পেলাম খুব ধারে কাছে না হলেও অনতি দূর থেকে কেউ আমাদের ওপর লক্ষ্য রাখছে। বাবা সুকুমারের হাতের থেকে হ্যারিকেনটা নিয়ে হাঁটতে শুরু করলেন। আমরাও তার পেছন পেছন চললাম। বর্ষার হাওয়া ভেজা শরীরকে মাঝে মাঝে কাঁপিয়ে দিতে লাগলো। কিছুটা হাঁটার পর হঠাৎ বাবা থমকে দাঁড়ালেন। সুকুমার বলল, কি হলো চক্রবর্তীদা, কিছু দেখলে নাকি? বাবা নিচু গলায় বললেন, ওই জায়গাটায় কি একটা দৌড়ে বেড়াচ্ছে না? গায়ের রক্ত হিম হয়ে এলো আমার। তাকিয়ে দেখি বাবার কথাই ঠিক। পা পর্যন্ত সাদা কাপড় পরা একটা মনুষ্য অবয়ব কিছুটা জায়গা নিয়ে নিচের চারিদিকে ঘুরে চলেছে। মুহূর্তের মধ্যে সুকুমার তবে রে বেটা, একটা চিৎকার করে সেদিকে দৌড়ে গেল। যেমন তোমাদের বললাম, আমাদের পাড়ার অন্যতম সাহসী ছেলে ছিল সুকুমার। যে দৃশ্য দেখে আমাদের প্রায় ভয়ে অথর্ব হয়ে যাওয়ার অবস্থা, সেখানে ওর মানে তুকর রাগের সঞ্চার হয়েছে। বাবা বললেন, বলরাম, তুমি তারানাথকে নিয়ে ফিরে যাও, অবস্থা খুব একটা স্বাভাবিক নয়। আমি প্রতিবাদ জানিয়ে বললাম, বাবা, আমি এসবে একদমই ভয় পাই না। আপনি অযথা আমায় নিয়ে চিন্তা করবেন না। দ্রুত চলুন, পাছে সুকুমার কাকা আবার কোনো বিপদে না পড়ে। আমার কথা শুনে বচ্চাজি মশাই বললেন, আদিনাথ, ও ঠিকই বলেছে। এখন চলো চলো, এক করতে গিয়ে আর এক বিপদ না চেপে বসে। বাবা আর কোনো আপত্তি দেখালেন না। আমরা সকলে দ্রুত পায়ে ওদিকে এগিয়ে গেলাম। সুকুমার চিৎকার করে বলে উঠল, চক্রবর্তীদা, পলাশকে পেয়েছি। দূর থেকে না দেখতে পেলেও সাদা পোশাক পরা অবয়বটি যে একটা স্থানে দাঁড়িয়ে পড়েছে সেটা বুঝতে পারা গেল। কাছে এসে দেখি সুকুমার ওকে চাপটে ধরে রেখেছে। পলাশ নিজের সর্বশক্তিতে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। তার বিক্ষিপ্ত দৃষ্টি স্থির হলো মনোহর ভট্টাচার্যের দিকে তাকিয়ে। আমাদের অবাক করে বলল, মনোহর, আমি তোর ছেলের বউকে ছেড়ে দেবো ভেবেছিস? এখানে দাঁড়িয়ে থাকিস না, যা যা আগে বাড়িতে নিয়ে আয়। গলার স্বরে যে একটা প্রতিবাদের আঁচড় আছে তা আমি স্পষ্ট বুঝতে পেলাম। মনোহর ভট্টাচার্য এই কথা শুনে বাবার দিকে একবার তাকালেন, তারপর ভারী গলায় বললেন, ওনাদের ছেলের যে মাথা খারাপ তা তো আগে জানতাম না। ওকে নিয়ে এবার করি। বাবা বললেন, ও হঠাৎ এই কথা বলছে কেন? আর এমন অবস্থায় বা হলো কি করে? সুকুমার, ওকে চ্যাংদোলা করে নিয়ে চলো। এমন সময় বলা সুকুমারের হাতে কামড়ে দিয়ে এক ছুটে পালিয়ে গেল। হ্যারিকেনের আলোয় মুহূর্তের জন্য তাকে দেখতে পেলাম আমরা। ভট্টাচার্য মশাই তার স্বভাবীয় কণ্ঠে বললেন, ও মরুগ্গে, চলো আমরা বেরিয়ে পড়ি। এক পাগলের জন্য এতগুলো সময় পুরো নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তাই চলুন। সুকুমার, তোমার হাতটা দেখি। সবাই সুকুমারের হাতের দিকে ঝুঁকলাম। দেখে যা বোঝা গেল, সুকুমার যদি ওকে না ছেড়ে দিত, পলাশ ওই স্থান থেকে মাংস তুলে নিত। একটু দ্বিধাবোধ করতো না। সেদিন আমরা চণ্ডীতলার মাঠের থেকে বাড়ি চলে এলাম। জামা কাপড়ের যে অবস্থা হয়েছিল ওই রকম ভাবে কোনো মানুষের বাড়ি যাওয়া যায় না। আমাদের কথা না হয় বাদই দিই, মনোহর ভট্টাচার্যের ছেলের বিয়ে, সে কি আর কাদামাখা পোশাকে ও বাড়িতে যেতে পারে? পরদিন দুপুরের মধ্যে এই ঘটনা সারা গ্রামে ছড়িয়ে পড়ল। বিয়ে বাড়ি থেকে ফিরলে অনাদিকে যা নয় তাই বলে অপমান করলেন ভট্টাচার্য মশাই। কিন্তু গরিবের ছেলে পাগল অপবাদ পেলে তাকে নিয়ে গ্রামের মানুষের মাথা ব্যথা কেন হবে? পলাশ টানা দুদিন বাড়ি না ফেরাতেও সে বিষয়ে সবাই অনড়হই থাকল। একদিন সকালে ঘুম ভাঙল ঘরের বাইরে মনোহর ভট্টাচার্যের গলার শব্দে। বাইরে এসে দেখি ঠাকুরদা হাতে কয়েকটা ছবি নিয়ে উল্টে পাল্টে দেখছেন, আর তার সামনে ভয় মিশ্রিত দৃষ্টিতে চেয়ে আছেন ভট্টাচার্য মশাই। আমি ধীরে ধীরে ঠাকুরদার পেছনে গিয়ে দাঁড়ালাম। তার হাতের ছবিগুলোর দিকে চোখ পড়তেই ভয়ে আমার হৃৎপিণ্ড মুহূর্তের জন্য থমকে গেল। যে ছবিগুলি ঠাকুরদার হাতে রয়েছে তা হলো
ভট্টাচার্য মশাইয়ের ছেলের বিয়ের ছবি, এবং তার প্রত্যেকটায় অবিশ্বাস্যভাবে নতুন বউয়ের পাশে কাদামাখা পোশাকে দাঁড়িয়ে আছে পলাশ। তার দৃষ্টিতে প্রাণ নেই, মরা মাছের মতো ফ্যাকাশে সে চাউনি। ঠাকুরদা ছবিগুলি তার হাতে ফিরিয়ে দিয়ে বললেন, মনোহর, যা বুঝছি তোমার বাড়িতে ঘোর বিপদ আসতে চলেছে। অতি শীঘ্রই একটা রক্ষাকালী পুজোর ব্যবস্থা করে ফেলো, দেরি করা উচিত হবে না। তাহলে কি? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, এটা কোনো মানুষের কীর্তি নয়। যা চলছে তা সম্পূর্ণ অন্য জীবজগতের প্রাণীর তত্ত্বাবধানে। তুমি কাল বাড়িতে যাও, আর তোমার ছেলেকে বলো নিতাই পুরোহিতকে একটা খবর দিতে। আর আপনি? আমি এখন একবার তোমার বাড়িতে যাব। কৃতজ্ঞ দৃষ্টিতে ঠাকুরদার দিকে তাকিয়ে একটা প্রণাম করলেন ভট্টাচার্য মশাই। উনি চলে গেলে আমি ঠাকুরদাকে বললাম, ঠাকুরদা, আমাকে নিয়ে চলো না। আমি তো প্রথম দিন থেকেই সব দেখেছি, তাই খুব জানতে ইচ্ছা করছে। ঠাকুরদা হাসি মুখে আমায় তার পাশে বসালেন, বললেন, অলৌকিকের প্রতি তোর টান স্বাভাবিক তারানাথ। ভবিষ্যতে এমন অনেক কিছুরই শেষ তোকে দেখতে হবে। এটুকু বলে তারানাথ চুপ হয়ে গেল। আমি আর কিশোরী হৃৎপিণ্ডে ছাড়া আর কোথাও জীবিত নেই। এতদিন যা শুনতাম তা আমাদের মনে একটা অন্য কল্পনার জগৎ সৃষ্টি করত, কিন্তু আজ যে কাহিনী শুনছি তার পটভূমিতেই আমরা উপস্থিত। শরীরের এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার থাকলে হয়তো আমারই ভালো হতো, কারণ এই উত্তেজনা মনকে চঞ্চল করে তুলছে ক্রমশ। কিশোরী বলল, ঠাকুরমশাই, পরের ঘটনায় যাওয়ার আগে মানে একটু জলের ব্যবস্থা করা যায় কি? আসলে বুঝেছি, একটু বসো, আমি আসছি এক্ষুনি। তারানাথ মিনিট দুয়েকের মধ্যে এক ঘটি জল নিয়ে ঘরে ঢুকল। আমরা দুজনই এক ঢোক করে জল খেয়ে তারানাথের দিকে তাকালাম। ওর ঠোঁটে পুনরায় একটা সিগারেট উঠেছে। একটা মৃদু টান দিয়ে সেটা আঙুলের ফাঁকে রেখে আবার বলতে শুরু করলো, ঠাকুরদার সাথে মনোহর ভট্টাচার্যের বাড়িতে গেলাম দুপুর নাগাদ। বাড়িতে বিয়ে হলে যেমন পরিবেশ থাকে, এই বাড়ির পরিবেশ কিন্তু তা নয়। ভট্টাচার্যের গিন্নি দুশ্চিন্তায় বিছানায় শয্যাশায়ী হয়েছিলেন। বাড়ির কাজের লোকেদের মধ্যে কেমন একটা অসংযত ভাব। দাদু আমায় নিয়ে সোজা ওই বাড়ির বৈঠকখানায় ঢুকলেন। বাড়ির কর্তা বৈঠকখানাতেই ছিলেন। ঠাকুরদা বললেন, মনোহর, তোমার ছেলে বৌমাকে একবার ডেকে পাঠাও তো, ওদের সাথে কিছু একটু কথা বলতে চাই। ঠাকুরদার আদেশ মতো রতন ও তার স্ত্রীকে ডেকে পাঠানো হলো। লক্ষ্য করলাম নতুন বউয়ের মুখে একটা কালশিটে দাগ পড়েছে। ঠাকুরদা বলল, এ কি মা, তোমার মুখে এটা কিসের দাগ? বলা মাত্রই বউটি মাথার ঘোমটা টেনে মুখ ঢাকল। রতন ব্যস্ত হয়ে বলল, আর বলবেন না দাদু, বারণ করা সত্ত্বেও খাটের তলায় ঢুকেছিল একটা আংটি বের করতে। বললাম আমি বের করে দেব, তা ওনার দেরি সহ্য হলো না, সেই আঘাত পেল। তার কথার মধ্যে একটা সাজিয়ে বলার মতো ইতস্ততা লক্ষ্য করলাম। ঠাকুরদা সেটা আঁচ করতে বেরেই বলল, কই চলো দেখি কোথায় আংটি পড়েছে। বলা মাত্রই মেয়েটি ঠাকুরদার পায়ের কাছে পড়ে হাউ মাউ করে কেঁদে উঠল। ভট্টাচার্য মশাই বললেন, কি হলো বৌমা, কাঁদছো কেন তুমি? ঠাকুরদা বললেন, মনোহর, তুমি একটু বাইরে যাও, আমি এদের সাথে একটু একা কথা বলতে চাই। ঠাকুরদার নির্দেশে ভট্টাচার্য মশাই বেরিয়ে গেলেন ঘর থেকে। মেয়েটিকে দু হাত দিয়ে তুলে চেয়ারে বসানো হলো। রতন বলল, কি ব্যাপার ঝর্ণা, তুমি কাঁদছো কেন? মেয়েটি চোখ মুছে ভাঙা গলায় উত্তর দিল, আমি এই বাড়িতে আর থাকতে পারছি না কোনোভাবেই। যেখানেই যাচ্ছি সে আমার পিছু করে বেড়াচ্ছে। ওই দেখুন দাদু, আপনাদের পিছনে। আমরা তৎক্ষণাৎ পেছনে তাকিয়ে দেখি পলাশ কাদামাখা পোশাকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আমাদেরই দিকে। ও শরীর দেখলে মনে হয় তাতে
এক মুঠো মাংস নেই। কোনো এক অদৃশ্য শক্তি যেন ওর শরীরটাকে জাদু বলে দাঁড় করিয়ে রেখেছে। ঠাকুরদা আমার হাত শক্ত করে চেপে ধরলেন। একটা পাশবিক হাসি খেলে গেল পলাশের মুখে। তারপর বলল, তুমি আমার মধুমিতা, কাটাও আমার নির্জনতা। চণ্ডী মাঠের তেঁতুল তলে তোমার আমার জীবন দলে। ছড়া কাটতে কাটতে দ্রুত পায় বৈঠক ঘরের বড় জানলার থেকে লাফ মেরে বেরিয়ে গেল দেহটি। ঠাকুরদা তৎক্ষণাৎ জানলার সামনে গিয়ে দাঁড়ালেন। রতন বিস্ফারিত দৃষ্টিতে জানলার দিকে তাকিয়ে বলল, মধুমিতা? বলে সে অচৈতন্য হয়ে মেঝের ওপর আঁচড়ে পড়ল। ঠাকুরদা ডাকলেন, মনোহর, তাড়াতাড়ি এসো। ডাক শুনে দ্রুত ঘরে এলো ভট্টাচার্য মশাই। ছেলেকে মেঝেতে পড়ে থাকতে দেখে তার উপরে প্রায় হুমড়ি খেয়ে পড়লেন তিনি। কি হয়েছে? কি হয়েছে ওর? এই রতন আবার কি হলো? আরে বৌমা, তোমরা কেউ কিছু বলছো না কেন? ঠাকুরদা ভট্টাচার্য মশাইয়ের পিঠে হাত রেখে বললেন, চিন্তা করো না মনোহর, ও হঠাৎ করে জ্ঞান হারিয়েছে। চোখে একটু জলের ঝাপটা দিলে সব ঠিক হয়ে যাবে। এই কে আছিস? একটু জল নিয়ে আয়, তাড়াতাড়ি নিয়ে আয়। মনোহর, রতনের জ্ঞান ফিরলে আমি ওকে আমার সাথে নিয়ে যাব। কিছু কাজ আছে আমার ওর সঙ্গে। আপনি আমার কথা মতোই কালকে বাড়িতে রক্ষাকালী পুজো করুন। মূর্তি না তৈরি হলে ঘট পেতেই পুজো দিতে পারেন। ঠাকুরদার কথায় বুঝলাম এই পুজো নেহাতি একটা নিয়ম পালন। আসল উপদ্রবের কারণ উনি ধরে ফেলেছেন। 2-3 বার জলের ঝাপটা দিতেই রতনের জ্ঞান ফিরল। মনোহর ভট্টাচার্য লক্ষণকে ডেকে বললেন, লক্ষণ, ছোটবাবু আর চক্রবর্তী মশাইকে ওনাদের বাড়িতে নিয়ে যা। এই সময় হেঁটে যাওয়াটা ঠিক হবে না। সারা রাস্তা ঠাকুরদা রতনের সাথে কোনো কথা বলল না। সোজা ওকে নিয়ে নিজের পড়ার ঘরে ঢুকলেন উনি। তারপর দরজা জানলা সব বন্ধ করে দিয়ে বললেন, রতন, মধুমিতাকে। মধুমিতা নামে আমি? রতন, আমার কাছে কিছু লুকিও না। তোমার হাতে সময় কিন্তু খুবই কম। আমি এ কারণেই তোমায় আমার বাড়িতে নিয়ে এলাম। কেউ কিচ্ছু জানতে পারবে না, সেই দায়িত্ব তোমার দাদুর। তুমি খালি বলো। রতন একবার আমার দিকে তাকালো। ওকে নিয়ে তোমার কোনো ভয় নেই, তুমি বলো। রতন মাথা নিচু
চোখ চেপে ধরল। দেখলাম হাতের কবজি বেয়ে জল নেমে আসছে। ঠাকুরদা বলল, রতন, তুমি যে পাপ কাজ করেছো তার শাস্তি তোমাকেই পেতে হবে, যা এখন ঝর্ণা মা ভোগ করছে। আজ রাতেই আমরা মধুমিতার দেহকে মুক্তি দেব। তারানাথ, ছড়াটা মনে আছে তো তোর? আমি বললাম, তুমি আমার মধুমিতা, কাটাও আমার নির্জনতা, চণ্ডী মাঠের তেঁতুল তলে, তোমার আমার জীবন দলে। এই তো তোর মুখস্থ হয়ে গেছে। সন্ধ্যার পর আমরা 3 জনে বের হলাম চণ্ডীতলা মাঠের উদ্দেশ্যে। বৃষ্টি শুরু হলো মাঝ রাস্তায়। সে শুধু বৃষ্টি নয়, প্রকৃতি যেন তাণ্ডব করে রতনের অপরাধের শাস্তি দিতে চাইছে। রতন সবার আগে হাঁটছে, তার পেছনে ঠাকুরদার হাত ধরে আমি। মাঠ পেরিয়ে জঙ্গলে ঢুকলাম আমরা। দুর্ভেদ্য বৃষ্টিতে আমার হাতে ধরা টর্চের আলোটুকু ছাড়া বাকি পৃথিবীটা তখন নিকষ কালো। এবার গাছের ঘনত্ব বাড়ল। কখনো কখনো পাশাপাশি না হেঁটে পরপর হাঁটতে হলো আমাদের। অবশেষে রতন একটা নির্দিষ্ট স্থানে গিয়ে থমকে দাঁড়ালো। ঠাকুরদা বলল, কি হলো রতন? সে মুখে কিছু বলল না, হাতের ইশারায় সামনের দিকটা দেখালো। তার পাশে এসে দেখি একটা মোটা গাছের গোড়ায় পলাশ গুটি সুটি মেরে শুয়ে আছে। টর্চের আলো তার মুখে পড়তেও কোনো রকম শারীরিক পরিবর্তন হলো না তার। ঠাকুরদা বলল, ওর দেহে এখন আত্মার অধিকার নেই। যদি তা হতো চোখ বুঝে থাকতো না। অবঘাতে মৃত্যু হলে সেই আত্মা কখনো চোখ বুঝতে পারে না। তার মৃত্যুর কারণকে শেষ না করা পর্যন্ত সে শান্তি পায় না। রতন শান্ত চোখে ঠাকুরদার দিকে চাইল। ঠাকুরদা মাথা নেড়ে তাকে মাটি খোঁড়ার নির্দেশ দিল। সেদিন রতন নিজের ভুল বুঝতে পেরে 2টো জীবনকে রক্ষা করে। সেটা ঘটনার শেষে তোমরা বুঝতে পারবে। আকাশে মেঘ গম্ভীরভাবে প্রতিবাদ জানাচ্ছে। বৃষ্টির তেজ বুঝিয়ে দিচ্ছে আজ এক অনাবিল শান্তির দিন। নিজের সর্বশক্তিতে তখন মাটি কুপিয়ে চলেছে রতন। ঠাকুরদা আমার হাত ধরে খানিকটা এগিয়ে এসেছেন রতনের কাছে। এমন সময় পলাশ উঠে এলো গাছের গোড়া থেকে। গরিবের সব থেকে বড় সম্পত্তি তার মন, এবং অমূল্য মনের পরিচয় দিল শীর্ণকায় পলাশ। ব্যস্ত হয়ে বলল, এ কি রতন দাদা, তোমার হাতে কোদাল কেন? দাও দাও, আমায় দাও। বুঝলাম ঠাকুরদার কথাই ঠিক। তার শরীর থেকে মধুমিতা সম্পূর্ণ মুক্তি নিয়েছে। বাকি যেটুকু আছে তা আছে রতনের মনে ও মধুমিতার অস্তিত্বে। পলাশ উন্মাদের মতো কোদাল নিয়ে বার কয়েক কোপাতেই একটা যন্ত্রণা মিশ্রিত কান্নার শব্দ শুনতে পেলাম। সে কান্নায় মিশে আছে অসহায়তা, সে কান্নায় মিশে আছে অপ্রাপ্তির বেদনা। পলাশ কোদালটা হাত থেকে ছুঁড়ে দিয়ে ওপরে উঠে এলো। তার চোখের দিকে তাকিয়ে বুঝলাম অপার্থিব কিছু দৃষ্টিগোচর হয়েছে তার। আমরা সবাই গর্তটার দিকে একটু এগিয়ে যেতে দেখলাম একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা গর্তের মধ্যে কাদা মাখা অবস্থায় পড়ে হাত পা ছুটছে। রতন ঠাকুরদার দিকে জল ভরা চোখে তাকালো। ঠাকুরদা তাকে চোখের ইশারায় অনুমতি দিলেন। রতন কাঁপা কাঁপা হাতে গর্তের থেকে বাচ্চাটাকে কোলে তুলে নিল। তাকে বুকে জড়িয়ে নিয়ে পাপবোধের যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে থাকলো সে। পরদিন আমি, রতন, ঠাকুরদা ও আমার বাবা সবাই মিলে ভট্টাচার্য মশাইয়ের বাড়ির রক্ষাকালী পুজোয় গেলাম। আর আমাদের সাথে নতুন অতিথি যে গেল সে হলো ওই ফুটফুটে বাচ্চাটা। ঠাকুরদা বাবাকে যা বলেছিলেন বাকি সবাইকেও তাই বললেন। কিশোরী প্রশ্ন করল, কি বলেছিলেন তিনি? তারানাথ বলল, ঠাকুরদা বলেছিলেন সেদিন রাতে আমরা পাশের গ্রামে তার এক বন্ধুর বাড়িতে যাই। তার বন্ধু স্ত্রী সন্তান সম্ভাবা এবং খুবই অসুস্থ। সেই খবর পেয়েই আমরা 3 জন সেখানে গেছিলাম। কিন্তু ঈশ্বরের নিষ্ঠুর পরিহাসে সন্তান প্রসব করে ওই মহিলা মারা যান। রতন ওই গরিব মানুষের মুখের দিকে তাকিয়ে
বাচ্চাটির সমস্ত ভার নিজের কাঁধে তুলে নিয়েছে। কথাটি শুনে সেদিন সত্যিই সবাই খুব খুশি হয়েছিল। সবাই রতনের এবং তার পিতা মনোহর ভট্টাচার্যের জয়ধ্বনি তুলেছিল গ্রাম জুড়ে। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস কি কোনো অপরাধীকে ছাড় দেয়? এক্ষেত্রেও তার বিপরীত হলো না। বছর 3 মধ্যে রতনের বর্তমান স্ত্রী ঝর্ণার একটি মেয়ে সন্তান হলো। ঠিক তার 2 দিনের মাথায় রতন খিড়কির পুকুরে মাছ ধরতে বসেছে। এমন সময় হঠাৎ তার দাঁত মুখ আটকে গিয়ে হৃদস্পন্দন বন্ধ হলো, যাকে ওই ইংরেজিতে বলে হার্ট অ্যাটাক। তারানাথ থামল। গল্প শেষ হলো ঠিকই, কিন্তু তারানাথের মুখে যেন সেই উজ্জ্বলতাটা আর ফিরে এলো না। আসলে শুধু বেদনাদায়ক গল্প নয়, তার সাথে সাথে এই গল্পে তার বাল্যবেলার কত স্মৃতিই না জড়িয়ে রয়েছে। সেই রাতে চৌকিতে উঠে আর শুইনি আমরা, নিচে ওই মাদুরেই শুয়ে ঘুমিয়ে পড়লাম। সকালের আলো ফুটতেই তারানাথ আমাদের ডেকে তুলল, বলল, কিহে, এবার ঘুম থেকে ওঠো, রমজয়পুর এসেছ, আর গ্রামটা একটু ঘুরে দেখবে না? তা কি হয়? চলে এসো। প্রথম গন্তব্য ষোড়শী চাটুর্যের বাড়ি, যদিও ওখানে এখন আর কেউ থাকে না।